আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভূমিধস বিজয় দিয়েছে। কি বলে, এটা কেউ আশা করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন শিবির ওপেন হবে, শিবিরের বিজয় হবে, সেদিন বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে। 1991 সালের 27শে মে যে বিশ্ববিদ্যালয়ের বিসির রুমে মাওলানা নিজামী রক্ত পড়েছে। 19শে মার্চ সরকার গঠন করছে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, আর 27শে মে মাওলানা নিজামী আক্রান্ত হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেকাব করা ছাত্রী 10,000-এর অধিক ভোট পাইয়া হিজা হিজা স্লোগানের মুখরিত হইয়া পাশ করে। আমি ফরহাদকে জিজ্ঞেস করলাম, ফরহাদ এত স্লোগান কি দিচ্ছে? বলে হিজাব 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 হিজাব। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভূমিধস বিজয় দিয়েছে। কি বলে, এটা কেউ আশা করছে? আগে একসময় বলতো, তারেক ভাইরাও আছে, তাহের ভাই বলতো, আমরা প্রশ্ন করতাম কেন্দ্রীয় সভাপতিদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে শিবির ওপেন হবে? তখন কেন্দ্রীয় সভাপতিরা জবাবে বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন শিবির ওপেন হবে, শিবিরের বিজয় হবে, সেদিন বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে। এইভাবে বলতো, এইভাবে বলতো। কিন্তু দেখেন, এই বিজয় মনে হয় এটাকে কি কোনটা বলবো আমরা? আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমার মনে পড়ে 1991 সালের 27শে মে যে বিশ্ববিদ্যালয়ের বিসির রুমে মাওলানা নিজামী রক্ত পড়েছে। আমি তখন মহানগরী উত্তরের সভাপতি। হ্যাঁ, 91 সালে আমি তখন মহানগরী উত্তরের সভাপতি। তো নিউজ আসলো, তো আমি কেন্দ্রীয় সভাপতিকে বললাম যে বিসি তো সংলাপে ডাকছে সব রাজনৈতিক নেতাদেরকে, তা আমাদের তো যাওয়া উচিত। কেন্দ্রীয় সভাপতি পরে নিজে জানালো, নিজামী সরলতাই যাবে, নিজামী রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। কিন্তু তারা যে এই কাণ্ড ঘটাবে এটা কিন্তু আমরা বুঝতে পারিনি, যে নিজামীর উপর আঘাত করবে। কারণ সরকার তো বিএনপি, আর খালেদা যে প্রধানমন্ত্রী হয়েছে আমাদের সমর্থনে। 19শে মার্চ সরকার গঠন করছে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, আর 27শে মে মাওলানা নিজামী আক্রান্ত হয়েছে। খেয়াল করে। তো তাহলে আজকে সাদিক ফরহাদের বিজয় কি বলে? মাওলানা নিজামী রক্তের প্রতিশোধ হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেকে এগুলো জানে না। আমার তারেক ভাই একটু বলেছে, মাওলানা সুবহান ভাইয়ের সাথে আমি 83 সাল থেকে পরিচিত। উনি তখন ঢাকা আলিয়ার সভাপতি শিবিরের, আর আমাদের মমতাজ ভাই ছিল কেন্দ্রীয় ছাত্র আন্দোলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি। তো আমি তো একেবারে তারেক ভাইয়ের মতো মোটা ছিলাম না, ছোটখাটো ছিলাম। কুমিল্লা ছাত্র আন্দোলন পরিষদের তখন কুমিল্লা জেলা সভাপতি, আমি সুফি মাদ্রাসায় পড়তাম। একটা সম্মেলন হয়েছিল, তাহের ভাই তখন সেক্রেটারি জেনারেল, আলিয়া মাদ্রাসা মাঠে ছাত্র দাবি, তখন চিন্তা ওই থেকে পরিচিত। কিন্তু 1989 সালে সোবহান ভাই যখন আলিয়া ক্যাম্পাস দিয়ে বিশ্ববিদ্যালয় যেতেছিল, তখন তাকে ধরে নিয়ে মহসিন হলে তো বলছে, আপনার ওই যে পাড়ের গোয়ালি আছে না, ওখানে রড ঢুকে দিচ্ছে। এই চিহ্ন ধারণ করে আছে কিন্তু ওখানে। তাহলে বিজয় কি? এই বিজয় কিন্তু আমাদের আনন্দের কারণে আসে নাই, এগুলি অতীত ইতিহাস। এবং 89 সালে ডিসেম্বর মাসে না আগস্ট মাসে একটা ঘটনা ঘটছিল ঢাকা আলিয়া, তখন আমি কেন্দ্রীয় অফিস সম্পাদক। সেটার প্রেক্ষিতে সত্য টুপি দাড়িওয়ালা লোক আক্রান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন সালে? 89 সালে। এই জন্যে আল্লাহ তাআলা এটা, সাংবাদিকরা যারা আমাদের বিরোধিতা করতো তারা লিখছে ভূমিধস বিজয়। 28টার মধ্যে আমরা 23টা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কৌশল এবং আমাদের পদক্ষেপের কাছে সবাই তারা পরাজিত হয়েছে। কোনো পত্রিকা
1 নম্বর শিবিরকে দেখায় না, 3 নম্বর দেখাইছে, 4 নম্বর দেখাইছে, কিন্তু আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। এই জন্য এটা আমাদের আনন্দের নয়। এটা যারা আমাদেরকে বলেছে যে 2টা আসন এবারে পাবে, 3টা পাবে, এইসব গর্ব অহংকারে যারা মেতে উঠেছিল তাদের জন্য একটা সতর্ক বার্তা হচ্ছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের ভালো খবরও আসতেছে। আমি ফোন দিয়েছিলাম কেন্দ্রীয় সভাপতিকে, এখন ধরে নেয় ইনশাআল্লাহ। কিন্তু এই ডাকসু নির্বাচনেও আমাদের একজন শিবিরের তৎকালীন 89 সালের কেন্দ্রীয় সভাপতি, যে বিশ্ববিদ্যালয়ের সভাপতি মমতাজ, 3 দিন অজ্ঞান ছিল। সে তখন 89 সালে বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল এবং প্রথম দিন পত্রিকা, দ্বিতীয় দিন আমরা পেয়েছি যে শিবির সভাপতি মমতাজ আর নাই। নিউজ হয়েছে, হেডলাইন আছে এখন। 89 সাল থেকে শিবির এই 24 সালের 5 অগাস্টের আগে পর্যন্ত ওপেন হতে পারে। হ্যাঁ, অনেকে বের করে দিয়েছে। এবং এমন সরকারের সচিব আছে কয়েকজন যারা 89 সালের ঘটনার পরে তারা অনার্স কমপ্লিট করতে পারেন, ডিগ্রি কমপ্লিট করে বিসিএস করে এখন গভর্নমেন্টে আছে, এখন সচিব হয়েছে এই আন্দোলনের পর। ওইরা ওই 89 সালে, এবারে 95-তে আমরা চেষ্টা করেছি, যেতে পারলাম না, আমাদের কামরুল শহীদ হয়েছে। দেখেন আল্লাহ তাআলা এখন পুরো বিশ্ববিদ্যালয় আমাদের জন্য ওপেন করে দিয়েছে। এটা কি আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আলহামদুলিল্লাহ কেন, আমরা 18 বছরে নির্যাতিত। আমাদের 11 জন শীর্ষ নেতা সহ আমাদের শহীদ হয়েছে 18 বছরে 500। কত? 500। এর শীর্ষে হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 11 জন। আর একজনের শহীদের তালিকায় ছিলেন, তিনি হলেন এটিএম আজহারুল ইসলাম। আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন। আজহার ভাইকে প্রোগ্রাম দিতেছে, আজকের প্রোগ্রামের জন্য আমি কন্ট্যাক্ট করছিলাম, ওনাকে ফেলে আমি ছুটি নিতাম। এটা আমাকে বসার বলছে যে আজহার ভাইকে পারেন কিনা, তাহলে রাজি করে। আমি কালকে দুপুরে কথা বলে এর আগের দিন যে বলছি যে না হলে আমি মিলাতে পারব না। আজহার ভাই আমাকে বলছে, তোমরা আমাকে কি বলো, কি প্রোগ্রাম দিতেছ, আমার তো সব এখনো স্মরণে আসতেছে না। দেখলে আজহার ভাই কেন? বলে আমি তো আমাকে মৃত ব্যক্তির মধ্যে গণ্য করেছি, আমি তো শহীদ হওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছি। সেক্রেটারি জেনারেল জেলখানায় গেছিলেন, ওই হাজিরা দিতে গেছে। আজহার ভাই ওই মামলায় 187 জন আসামি সব ওদিন ডাকছে, কারণ সার্চ গঠন করে। তো সেদিন আমাদের আমিরি জামাতও গেছেন, সব দায়িত্বশীল গেছে। আজহার ভাইকে নিয়ে আসছে এই শিকল পরে। তো আজহার ভাই 2টা কথা বলছে, শফিক ভাই কথা বলতেছি, মিসকোট করবেন না বা ভিন্ন করবেন না। আমি কিন্তু ফাঁসির রায় হওয়ার পরে আমি যে কোনো সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত, দোয়া করবেন, আমাকে মাফ করবেন। দ্বিতীয় হচ্ছে আমার মেয়েটা রয়ে গেছে বিবাহের বাকি, এই মেয়েটার বিবাহ দিবেন। এছাড়া আমার কোনো দাবি কথা আপনাদের কাছে না, আমি রেডি। সেই লোকটাকে আল্লাহ তাআলা 14 বছর পর ফিরিয়ে দিয়েছে। কি বলেন? আলহামদুলিল্লাহ। আমাদের 5000 নেতাকর্মী আছে যারা পঙ্গু, 2 চোখ নাই এমন একজন এখন ব্যক্তি আছেন, জান্নুর নাম, সিরাজগঞ্জের উল্লাপাড়া শিবিরের সদস্য ছিল। হ্যাঁ, শিবিরে সলঙ্গা। আর উল্লাপাড়ার অংশ, উল্লাপাড়া হলো উপজেলা, সলঙ্গা হলো থানা। নাম হচ্ছে জান্নু। ওরা বাপ বেটা 2 বেটা একসাথে 13 সালে জেলে ছিল, একসাথে। ওর সরাগুলিতে চোখ হলো, পরবর্তী পর্যায়ে 2 চোখ কমপ্লিট ফেলে দিতে হলো। আমি 20 সালে রফিক ভাই জেলে যাওয়ার পরে পেলাম দায়িত্ব, এখানে অতিরিক্ত দায়িত্ব।
তো জেলা আমিরকে বললাম যে শিবিরের এত বয়সের সদস্য থাকে কি করে, তখন ঘটনা বললাম। আমি বললাম ছাত্র জীবন শেষ করে তাকে বিয়ের ব্যবস্থা করে, আর শিবিরের উপর বোঝা রাখে না। কেন রাখলে বলে শিবির তো খোঁজ খবর নেয়, আর শিবির চিকিৎসাটা সব দেখে, এই জন্য। আমি বলি এই সুবিধা বাদ, এখন শিবিরে আর থাকবে কেন, এখন জামাতে আসবে আর বাকি দায় দায়িত্ব নেবে। জেলা আমির বিবাহের ব্যবস্থা করে 1 বছর বিবাহের জন্য পাত্রী পায় না। এক মহিলা 4 মেয়ে তার এতিম, রাজি হয়েছে 3য় মেয়েটা বিয়ে দিতে। তো আমি জেলা আমিরকে বলছি মেয়ে ছেলে দেখতে হবে, ছেলের অবয়ব দেখে মেয়ে রাজি হলে বিয়ে করাবেন, এতটুকু মানতে হবে, নচেত সমস্যা। আলহামদুলিল্লাহ এখন সে 22টা পুত্র সন্তানের জন্ম, কিন্তু তার ছেলের চেহারা বাপের দেখার এই দৃশ্য আছে। বিজয় কি এমনি আসতেছে? আমি জেলে গিয়েছি, আমাদের সাইদি সাহেব 15 বছর 1 মাস জেলে ছিলেন, চলে গেছেন মুস্কি হাসি দিয়া। আমরা অনেকে জেলে গেছি, এখনো অনেকে অত্যাচারিত হয়েছে। আমাদের রশিদ ভাই গেছেন, সবাই পর্যায়ক্রমে গেছেন, অনেক বুলিংয়ের শিকার হয়েছেন অনেক। কিন্তু তার 2টা চোখ নাই, সে তো তার স্ত্রীকেও দেখে না, সন্তানকেও দেখতে পাইতেছে না। এইভাবে 5000 পঙ্গু জামাতের নেতাকর্মী আছে, 1 পা নাই, পা আছে দেখা যায় ওই যে ইয়াবার মতো, আমাদের সোভান ভাইয়ের মতো, পার নাড়াচড়া করতে পারে না। চোখ আছে, দৃষ্টিশক্তি নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সদস্য রুকনিয়াতের কন্ট্যাক্টে আসলো সিরাজগঞ্জে, আমি কন্ট্যাক্ট করতেছি, জেলামের বসে আছে। তো সে একবার বলে শুনে, তো জেলামের করতেছে আপনার সব কথা কিন্তু সে শোনে না। তো আমি বললাম যে কেন? তখন সে বলল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নোমানি যেদিন শহীদ হয়েছে সেদিন আমাদের বেশ কিছু সংখ্যকের ধরছে পুলিশ। বলে আমাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আমার কানের মধ্যে গরম পানি ঢুকে দিচ্ছে। এই যে কান আমার শোনা বন্ধ হয়েছে। জাহালিম বে আজ পর্যন্ত আমি একটা ইয়েতে চাকরি করে ফার্মাসিউটিক্যালে আমি শুনিনি। আমি তার ফাঁসে এনে বসাইয়া বললাম যে জেলামির তার রুকনিয়াত মঞ্জুর, আর কোনটা করব? তাহলে এমন ভাইও আছে যার নুনের যার কথা বললাম, তো তার বাড়িতে আমির জামাত গেছেন। আমি বললাম বিয়ে শাদী করাই দিছি, এখন আপনার পাঠ। আমির জামাত গিয়ে তার আব্বারে জিজ্ঞেস করতেছে আমি জামাতের কি? বলে যে আমি জামাতের রোকন ফাটতে। রোকন হন না কেন? বলে যে রিপোর্ট বই একটু দুর্বল। তা আমির জামাত বলে যে আপনি রিপোর্ট বইটা আনেন, গঠনতন্ত্র আনেন, বাসা আছে কিনা। কারণ ছেলে তো বড় 2টাই সদস্য ছিল, আছে। আনার পর বলে যে আপনি রোকন হইতে চান? বলে চাই। তাহলে দাঁড়ান, আপনার রোকন হওয়ার জন্য কবুল হয়ে গেছেন, শপথ দিয়ে দিন। তা আমির জামাত, আমি তো অঞ্চল দায়িত্বশীল, আমাকে ওই দিন যেতে পারিনি। তো উনি ওখান থেকে ফোন দিচ্ছে আমার, দিয়া বলে যে অঞ্চল পরিচালক একটা কাজ তো করে ফেলছি, যে অমুক তো রোকন প্রার্থী, তো আমি তাকে শপথ দিয়ে দিচ্ছি, আপনার দায়িত্ব হচ্ছে তার ফাইল বাকি সমন্বয় করে অঞ্চল এটা পাশ করাই দেবে। আমি মনে করেছি তিনি রুকনিয়াতের উপর এত ত্যাগ করার পর আর কি পরীক্ষা নেবেন, আর কি তারে কোরআনের আয়াত জিজ্ঞেস করবেন, সে পাস। সম্মানিত ভাইয়েরা, এই যে ত্যাগ কোরবানি, 1 লক্ষ লোক জেল কেটেছে আমাদের হিসাবে, 2000 মহিলা জেল কেটেছে, এর মধ্যে 600 ছাত্রী। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেকাব করা ছাত্রী 10,000-এর অধিক বুট ফাইয়া হিজা হিজা স্লোগানের মুখরিত হয়ে পাশ করে। আমি ফরহাদকে জিজ্ঞেস করলাম, ফরহাদ এত স্লোগান কি দিচ্ছে? বলে যে হিজাব হিজাব, হিজাব হিজাব, আর সর্বমিত্র, মিত্র সর্ব, এই 2টা হলো আলাদা জিনিস। এই স্লোগান কেন হলো? যে যে তামান্না সাবিকু নাহার, তার মাথার মাঝে দিছে সিং। হ্যাঁ, ওই কারণে সে এত পরিচিত হয়েছে যে 10,000-এর উপরে নেকাব করা মেয়ে আপনার ভোট পাইয়া নির্বাচিত হয়ে গেছে। এটা ইন্ডিকেশন যে সামনের বাংলাদেশ
হেজাবিদের বাংলাদেশ, দাড়ির টুপিওয়ালাদের বাংলাদেশ, পাগড়িওয়ালাদের বাংলাদেশ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি মহসিন হলে এসে শার্ট পরছি 99 সালে। সুফুয়া মাদারে থাকতে আমি তো নেস পোশাক জামা করতাম। সাথী শাখার সব হেজবুল্লাহ করে, তো বলে যে না এখানে সব মতদিবাদ এসে আমরা 7 জন। পরে আব্বা কাপড় আনলো, আমি বললাম যে আব্বা আবার সারসিনার তরিকার ওই যে মোকরা ছিল, তো আমরা একেবারে সাদা টুপি পরতাম। আমি একেবারে দাখিল পর্যন্ত সাদা টুপি এক ধরনের আছে সারসিনার, নেস পোশাক জামা পরতাম। আমি যে এইটার কারণে যদি রিক্রুট না হয় তাহলে ঠিক হবে না। আমি এই জামার সাথী শাখার সভাপতি হয়েও অনেকদিন পড়ছি, ছিল কয়েক বছর। সেই সুফুয়া মাদ্রাসা আমরা 7 জন থেকে 7-8 জন সাথী বানিয়েছি, এবং পুরো মাদ্রাসা এখন শিবির। তো কোনোদিন শার্ট পরতাম না, কিন্তু শামসু ভাই বললো যে আপনার ডাকসুর অফিসের দায়িত্ব পালন করতে হবে। 89 সালে আমাকে কুমিল্লা থেকে নিয়ে আসলো। এখন মহসিন হলে থাকলে লোকেরা বলে যে ভাই একটু তো সতর্ক হয়ে থাকতে হবে, আপনার দাড়ি টুই সব করলে তো আপনাকে বুঝবে যে আপনি মাদ্রাসা জামাতের শিবিরের নেতা। তো মহসিন হলে থেকে 89 ডাকসুর অফিস বিভাগের কাজ করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবি গায়ে দেওয়া কঠিন ছিল, আর এখন দেখলাম পাগড়ি টুপি ফুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়, সিরাতে রাসূল হয়, কেরাত প্রতিযোগিতা হয়। এটা আলহামদুলিল্লাহ। এটা হলো কি আল্লাহর শুকরিয়া যে এটা আমাদের নেতৃবৃন্দের ত্যাগ করবার। এরপরে দেখেন দাড়িপাল্লা নাই, নিবন্ধন নাই, আলহামদুলিল্লাহ সব আমরা ফিরে পেয়েছি। গেলে দাড়িপাল্লা ফেরত পাইছেন, এখন ভোট তো দাড়িপাল্লা। এই জন্যে কয়েকটা বার্তা দিতেছি, সেটা হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহর রহমত এবং জনগণের দোয়া জামাত ইসলামের নেতৃত্বে যে জোট ঐক্য সমঝোতা হবে আলেমদের অন্যান্য দলের, আমরা ক্ষমতা আসবো, ইসলামপন্থীরা ক্ষমতা আসবে, এবং আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ বানাবো। ইসলামপন্থীরা ক্ষমতা আসার অর্থ হচ্ছে এটা যেখানে মন্দির থাকবে না এমনটা নয়, মন্দিরও থাকবে, প্রাগটাও থাকবে, সব থাকবে। দেশের নাগরিক সম্মান এবং অধিকার নিয়ে বাঁচবে। আমাদের কথা হইল কি সম্মান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন এই নিশ্চয়তা পাইছে যে আমরা আমাদের অধিকার আর সম্মান নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় চলাফেরা করতে পারব, তখন তারা সাদিক কায়েমকে তাদের নেতা বানিয়েছে। আজকে এক পত্রিকায় দেখলাম লিখছে যে রোকেয়া হলে উমামা সাদিক কায়েম থেকে অর্ধেক ভোট পেয়েছে, তাহলে সব ভোট পাওয়ার কথা কি উমামা। এবং ইলেকশনের 1 মাস আগে আমাদের কাছে রিপোর্ট ছিল যে দেশের কোনো শক্তি ছাত্রদল শিবিরের বিপরীতে, ছাত্রদল আসবে না এটা গোয়েন্দারা বুঝতে পারছে, কিন্তু শিবির এসে যেতে পারে, এই জন্যে তারা সামনে নিয়ে আসতে পারে উমামা, এবং শিবিরকে হারাবে। বামপন্থী কয়েকটা পত্রিকা দেখবেন বামপন্থী উমামাদের কথা আগে লিখছে আর শিবিরকে লিখছে 4 নম্বর। তাহলে রোকেয়া হলে প্রায় 1300 ভোট পেয়েছে সাদিক, এটা কিভাবে হলো? এই যে আস্থাটা, এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রতি মানুষের বাড়ছে।